রাজনীতিতে জড়িয়ে পড়া নয়, নির্বাচনের অনিয়ম তুলে ধরায় পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসির, সুষ্ঠু ভোট উপহার দেওয়ার প্রত্যয়। বন্দর টার্মিনাল নিয়ে দুটো চুক্তি জনস্বার্থ বিরোধী, গোপন শর্ত প্রকাশের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। গণভোটে না জয়ী হলে বিপর্যয়ে পড়বে জুলাই অভ্যুত্থান। কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 8 ডিসেম্বর। প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন। রাজধানীর করাইল ঝিল ভরাট করে কোটি কোটি টাকা হাতিয়েছে দখলদাররা। তালিকায় সিটি কর্পোরেশন কর্মচারী থেকে প্রভাবশালী, দ্রুত উচ্ছেদের আশ্বাস রাজুকের। এবং সচ্ছলতা আনতে বিদেশ গিয়ে যৌন নির্যাতন ও মারধরের শিকার 3 বছরে প্রবাসী নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 57%। সুরক্ষা নিশ্চিত করে দক্ষতা উন্নয়নের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। রাজনীতিতে জড়িয়ে পড়া নয়, নির্বাচনে অনিয়ম তুলে ধরায় পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি তার। মঙ্গলবার নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। সূচনা বক্তব্যে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ইসির এজেন্ডা একটাই, তা হলো জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়া। সেজন্য ইসির সহযোগী হিসেবে পর্যবেক্ষক সংস্থাগুলোকে পাশে চায় কমিশন। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন হবে অংশগ্রহণমূলক। ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করবে ইসি। আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন। এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে, সবকিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত মিছিল মিটিং এ গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, সকাল 10:30 শুরু হয়েছে দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ। এখনও সেই সংলাপ চলছে। তারা যে 80টি সংস্থা এসেছে এখানে, তারা তাদের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরছে নির্বাচন কমিশনের কাছে। কেউ বলছে যে তাদের নির্বাচনের যে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে, একই সাথে যে অবাধ পরিবেশ নিশ্চিতের, অবাধে তারা যেন ভোট কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারে সেই দাবি করছে। তারা বলছে যে ভোটের সময় 10 দিন আগে সেনাবাহিনী এবং ভোটের পরেও 10 দিন সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে প্রত্যন্ত অঞ্চলে, যাতে করে মোটরসাইকেল ব্যবহার করতে পারে। এবং পোস্টাল ব্যালট তারা কিভাবে পর্যবেক্ষণ করবে সেটি নিশ্চিত নয় বলে মনে করছেন। একই সাথে গণভোট প্রচারণার বেশি প্রচারণা চালাতেও সুপারিশ করছেন। এরকম নানা সুপারিশ আসছে এই পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে। এদিকে নির্বাচন কমিশনও নিশ্চিত করেছে যে তারা এবারে যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনটি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও বলেছেন যে যদি এটি কেউ ব্যত্যয় ঘটাতে চায় তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অর্থাৎ অতীতে পর্যবেক্ষক সংস্থাগুলোকেও দায়ী করা হয় যে তারা রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক যে আচরণ করেছিলেন এবং সেই পক্ষপাতিত্বমূলক আচরণ যাতে করে এবার নির্বাচনে বা ভোটের মাঠে না করে পর্যবেক্ষক সংস্থাগুলো, সেটার ব্যাপারেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা হুঁশিয়ার করেছেন যে সকলকে তারা যাতে একটা সঠিক পর্যবেক্ষণ করেন এবং সুষ্ঠুভাবে যে নির্বাচনে সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা রয়েছেন তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করছেন কিনা সেটিও যেন সঠিকভাবে রিপোর্ট পেশ করেন। এইটি মূলত কমিশনের দাবি। যেহেতু সংলাপ চলছে এবং বিকেলেও 41টি সংস্থার সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে। চট্টগ্রামের লালদিয়াচরে টার্মিনাল নির্মাণে ডেনমার্ক এবং কেরানীগঞ্জের পানগাঁও বন্দর পরিচালনায় সুইজারল্যান্ডের কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি এখতিয়ার বহির্ভূত এবং জনস্বার্থ বিরোধী। সকালে জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভায় মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এসব প্রকল্প গ্রহণের পেছনে অন্য কোনো রাজনৈতিক দলের টান আছে বলেও আশঙ্কা করেন তিনি। লালদিয়া ও পানগাঁও চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে বলেও মনে করেন সাইফুল
সাইফুল হক। অবিলম্বে দুটো চুক্তির গোপন শর্ত প্রকাশ করার দাবি জানান তিনি। গণভোট নিয়ে সাইফুল হক বলেন, 4টি প্রশ্ন কমিয়ে একটিতে আনা উচিত। না ভোট জয়যুক্ত হলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিপর্যয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের যে এখতিয়ার, এটা তার বাইরে। তার কি এমন বাধ্যবাধকতা, কি এমন ঠেকা পড়ল যে সরকারকে এত প্রবল বিরোধিতার মুখে তাকে দুটো চুক্তি স্বাক্ষর করতে হলো? এই চুক্তি যেটুকু দাঁড়িয়েছে এটাকে জনসমক্ষে এটাকে প্রকাশ করবেন। জাতীয় নির্বাচনের পরে পার্লামেন্ট যদি কোনো মতামত দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, তারপরে আমরা ভবিষ্যতে যে কোনো চুক্তি সেটা জনগণকে জানিয়ে এই চুক্তিগুলো স্বাক্ষর করার প্রয়োজন হবে। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য 8 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। চলতি বছরের 2রা নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। হানিফ ছাড়া বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ চলছে। শেখ রেহানা, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ। ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করছেন উভয় পক্ষের আইনজীবীরা। তবে মামলার একমাত্র গ্রেফতার আসামি খুরশিদ আলমের আইনজীবীরাই এতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। পলাতক থাকায় হাসিনা, রেহানা সহ অন্যান্য আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে 10 কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে 17 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার বিরুদ্ধে দুর্নীতির করা মামলার বিচার কাজ আজ প্রায় শেষের দিকে। এই মুহূর্তে এই বিচার কাজের শেষ কার্যক্রম হিসেবে যুক্তি তর্কের উপস্থাপন চলছে এবং এই মুহূর্তে আমরা সর্বশেষ যতটুকু জানি যে দুদকের আইনজীবীরা আসামিদের বিরুদ্ধে যুক্তি তর্ক উপস্থাপন করছেন। এই যুক্তিতে তারা জানাচ্ছেন যে মামলার বিচার কাজের সময় যে 32 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এবং দুদকের তদন্তকালে পাওয়া গিয়েছে যে প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে এই রাজুকের প্লট তিনি বরাদ্দ নেন এবং শেখ রেহানাকে এই 10 কাঠা প্লট বরাদ্দ দিতে তিনি রাজুকে নির্দেশ প্রদান করেন এবং এই সময়ে তারা তাদের রাজধানীতে তাদের স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও সাক্ষীরা জানান যে স্থাবর সম্পত্তির কোনো ধরনের তথ্য তারা হলফনামে উল্লেখ করেনি, সেই তথ্য তারা গোপন করেছেন এবং এই সমস্ত প্রক্রিয়াতে সাক্ষীরা এও বলেছেন যে শেখ রেহানার মেয়ের ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তিনি শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করেন যেন তার মাকে এবং তার 2 ভাই বোনকে যেন প্লট বরাদ্দ দেওয়া হয় পূর্বাচলে। তো সাক্ষীরা সেই কথা জানিয়েছেন। এখন কিন্তু এই মামলাতে এখন পর্যন্ত যেহেতু তারা পলাতক আছেন সেজন্য তাদের পক্ষে কোনো আইনজীবী আদালতে যুক্তি উপস্থাপন করার সুযোগ পাননি। শুধুমাত্র একজন আসামি, তিনি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম, তিনি যেহেতু আত্মসমর্পণ করেছেন এবং এই মামলা এখন পর্যন্ত গ্রেফতারকৃত আসামি হিসেবে আছেন, তার আইনজীবীরাই আজকে মূলত শুধুমাত্র যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাবেন এবং আমরা আশা করছি যে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঘোষণা করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ আদালতে। সময় সংবাদে আরো থাকছে। এক কার্ডে দেওয়া যাবে ইউটিলিটি বিল ও টোল। যাত্রী সেবায় এ মাসে চালু হবে র্যাপিড পাস টপ আপ সুবিধা। লাভবান হবেন ব্যবহারকারী ও সরকার, দুপক্ষই। কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে রাজধানীর অন্যতম জলাশয় করাইল ঝিল। জলাশয়ের পরিবর্তে এখন সেখানে শুধুই ঘনবসতি। নিম্ন আয়ের মানুষরা থাকলেও দখলদারদের তালিকায় আছেন সিটি কর্পোরেশন কর্মচারী থেকে শুরু করে প্রভাবশালীরা। শিগগিরই উচ্ছেদ অভিযানের আশ্বাস রাজুকের। এম এ আজিমের রিপোর্ট।
দেখে ঘন বসতি মনে হলেও এটি রাজধানীর একটি জলাশয়। মহাখালীর টিএনটি খেলার মাঠ সংলগ্ন করাইল ঝিলটি এখন রূপ নিয়েছে বস্তিতে। গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ঝিলের জলের মাঝখানে। তবে এখানে এখন শুধুই ঘন বসতি, দেখা নেই জলের। তাহলে কারা কিভাবে বছরের পর বছর ধরে দখলে রাখছে রাজধানীর এই করাইল ঝিলটি, জানতে চাই আমরা। ঝিলের খোঁজে বসতির গলি ধরে হাঁটতে থাকি আমরা। শেষ প্রান্তে দেখা মেলে মৃত সামান্য প্রায় একটু জলাশয়। সেখানেও নতুন করে নজর পড়েছে দখলদারদের। বাঁশের মাচা তৈরি করে একের পর এক ঘর তুলেছেন প্রভাবশালীরা। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে বাঁশকাঠ ফেলে পালান তারা। দখলদারদের পরিচয় জানতে চাইলে ভয়ে যেন বোবা হয়ে যায় সবাই। কারা উঠাইতেছে এগুলো চিনি নেই আমি নতুন, সঠিকটা বলতে পারবো না আমি কারা করে। নাম বলেন দু একজনের নাম কি কম দিয়ে মিস্ত্রি আয়া 4-5 টাকা কাজ করে। ঝিল তো কেউ দখল করতেছে না, ঝিল তো যার মতন সে উঠাইতে আছে, যার মন চাইতেছে সেও, যার টাকা আছে সে উঠাইতে আছে। এবার দীর্ঘদিন ধরে বসতি গড়ে ঝিল দখলে রাখা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে চাই আমরা। তবে সবারই দাবি দখলদারদের থেকে ভাড়া নিয়েছেন তারা। আমি কথা বলতাম না কেরা এটার নায়ক এটা আমরা বলতে পারবো না, আমরা বাড়াইতে আমার বাড়ি অনেক দূরে। ভাড়া আদায়কারীদের তালিকায় আছে প্রভাবশালীদের নাম, যাদের অধিকাংশই সিটি কর্পোরেশনের কর্মচারী। এর মধ্যে অন্যতম সুপারভাইজার আব্দুল হাকিম। হাকিম কি করে উনি সিটি কর্পোরেশনে? সুপারভাইজার। হাকিমের সঙ্গে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। ঝিল ভরাটের পর তোলা ঘর বিক্রি হয় 3 থেকে 4 লাখ টাকায়। তার মানে এক একটা ঘর প্রতি কত 4 লাখ টাকায় বিক্রি হয়? একটি ঘর থেকে 3 থেকে 4 লাখ টাকা উঠলে হিসেব বলছে ঝিলে থাকা শতাধিক ঘর থেকে কয়েক কোটি টাকা হাতিয়েছেন দখলদাররা। প্রকাশ্য দখল চলমান থাকলেও নিশ্চুপ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কারণ জানতে রাজুক ভবনে সময় সংবাদ। প্রথমে অসহায়ত্বের কথা বললেও পরে দ্রুতই উচ্ছেদের আশ্বাস দেন রাজুকের এ শীর্ষ কর্মকর্তা। তবে এইটা যদিও আমাদের মানে ওইভাবে মালিকানাধীন না, কিন্তু আরেক অর্থে আমাদের আওতাধীন মানে এই ড্যাপের এরিয়াভুক্ত সব জায়গায় তো আমরা রেগুলেটরি করি, তাই না? কালকে আমি এটা টিম পাঠাবো, আমার অথরিটি অফিসার যাবে, যাই তারা দেখবে যে অ্যাকচুয়ালি কারা করতেছে, কি করতেছে। 2019 সাল থেকে রাজধানীর জলাশয় রক্ষায় সিটি কর্পোরেশন রাজুক সহ 10 প্রতিষ্ঠানকে সমন্বিত কাজ করার সুপারিশ করে আসছে নদী রক্ষা কমিশন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। খাবার না দেয়া, মারধর করা, ধর্ষণ কিংবা যৌন হয়রানি, ভাগ্যের চাকা ঘোরাতে বিদেশ গিয়ে এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন বহু নারী। কেউ আবার ফিরেছেন লাশ হয়ে। এসব ঘটনার মধ্যেই গেল 3 বছরে প্রবাসে যাওয়া নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 57%। এই ছন্দপতন ঠেকাতে নারী কর্মীর সুরক্ষা নিশ্চিত করা ও দক্ষতা উন্নয়নের পরামর্শ অভিবাসন সংশ্লিষ্টদের। জিনা তারা যশোয়া রিপোর্ট। ওয়াশিং মেশিনের ভিতরে যাতে ধরছে, ওরে মারে করে চিকুর দিছি, ঘরে কইছে কয় তুই তো এখনো মরস নাই। ম্যাডাম এক জায়গায় গেছে, সুযোগ পাইলেই ডাক দিব এদিকে আয়। ভাগ্য বদলের স্বপ্নে বদলে গেছে জীবনের গল্প। এখন কেবল বয়ে বেড়াচ্ছেন তিক্ত অভিজ্ঞতার ঝুলি। গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হন এই নারীরা। দেয়া হতো না খাবার, চলতো মারধর ও যৌন হয়রানি। প্রতিবাদ করলেই বলা হতো টাকা দিয়ে কিনেছি তোদের। ম্যাডাম আপনি যাওয়ার পরে বাবা আমার রুমে আসে কেন? আমরা কিন্তু আমরা এই ধরনের তা পছন্দ করি না। ভাই গেছে এমনি, কি হয়েছে? কিছু হবে না, তোর আমি টেহাদের রাখিনি। কোনো একটা বাড়ি নাই, শুধু হলো মরুভূমি, তখন তো আরো ভয় করে। একদিনকে চুলার ভিতরে রান্না করতে যাই, এখানে আমার পুইটাই ফেলাইছে। কোনো মতে ফিরেছেন দেশে, তবে দেশে ফিরেও খুব একটা সহায় হয়নি ভাগ্য। প্রতিনিয়ত দেখতে হচ্ছে সমাজের বাঁকা চাহুনি। দেশে ফিরে এসে আমরা এখন মানুষের কাছে কাঙ্গালি হিসেবে থাকে, যেখানে যায় দূর দূর করে খেদায় দেয়। কাম ধরে তো বা করছে, আমরা আর বিদেশ যাবো না। বিদেশে নারী কর্মীদের এমন হয়রানি ও অত্যাচার নিয়ে নানান সমালোচনার মাঝে কমছে বিদেশগামী নারীদের সংখ্যা। বিএমইটির তথ্য, করোনার পর 2022 সালে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ নারী কর্মী প্রবাসে যান। এরপর 2025 সালের অক্টোবর পর্যন্ত প্রায় 3 বছরে নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 56.6%। নারী কর্মীর সংখ্যা কমার পেছনে দক্ষতার ঘাটতি ও নারী নির্যাতনকে অন্যতম কারণ হিসেবে দেখছে অভিবাসী
প্রবাসী নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান রামরু। দীর্ঘ সময় কাজ করতে হয়, ফিজিক্যাল ফিটনেস একটা বড় ব্যাপার, একই সাথে দক্ষতাটা বাড়ানোর জায়গায় এবং দক্ষতা এবং তার স্পেশাল যে ইন্ডিকেটরগুলো রয়েছে। বহু মেয়ে আসলে যে ফেরত এসছে, নানাভাবে অত্যাচারিতর মধ্যে অভিজ্ঞতা নিয়েও ফেরত এসছে, সো ওগুলো হয়তো ছোট ছোট করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নারী গৃহকর্মী হিসেবে যায় সৌদি আরবে, আর সেখানেই অত্যাচারের অভিযোগ সবচেয়ে বেশি। তাই যেসব দেশে নারীর নিরাপত্তা ঝুঁকি কম, সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, সেসব দেশে নারীদের বহুমুখী খাতে পাঠানোর পরামর্শ এই অভিবাসন বিশ্লেষকের। গার্মেন্টসে বা কেয়ার গিভার হিসেবে আমরা কিন্তু আমাদের নারীদের পাঠাতে পারছি না, আমাদের গৃহকর্মী অনেক বেশি যাচ্ছে। বিদেশে যাবে, অবশ্যই কাজ করতে যাবে, কিন্তু সেটা যদি সুরক্ষাটা আমরা তাকে দিতে পারি এবং সেখানে সে অনেকের সাথে কাজ করছে বা এমন দেশগুলোতে কাজ করছে যেখানে তার ঝুঁকিগুলো কম, আমি মনে করি সেটি ইতিবাচক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশনের তথ্য অনুযায়ী গেল 21 বছরে প্রায় 12.5 লাখ নারী কর্মী বিদেশে গিয়েছেন। তবে এই সময়ে কতজন নারী কি অবস্থায় দেশে ফিরেছেন তার সঠিক তথ্য নেই সংশ্লিষ্ট সরকারি কোনো দপ্তরে। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। নির্বিঘ্ন যাতায়াত ও যাত্রী সেবার মান উন্নয়নে চলতি মাসে চালু হবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে র্যাপিড পাস টপ আপ সুবিধা। ভবিষ্যতে একটি কার্ড ব্যবহার করেই দেয়া যাবে ইউটিলিটি বিল, পরিশোধ করা যাবে টোল। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, র্যাপিড পাসকে ইউনিক কার্ডে রূপান্তর করা গেলে সরকারের রাজস্ব আদায় সহজ হবে। এক্ষেত্রে সঠিক রক্ষণাবেক্ষণ ও নাগরিকের তথ্য সুরক্ষা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন তারা। নুরুল আলম নয়ন ও আশরাফুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। সর্বপ্রথম 2012 সালে বিআরটিসি বাসে এসপাস কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়ার পদ্ধতি চালু করেছিল জাইকা। একটি মাত্র কার্ড ব্যবহার করে সকল গণপরিবহনে ভাড়া পরিশোধের সুবিধা চালু করতে 2015 সালে প্রকল্প নেয় ডিটিসিএ। 2017 সালে পরীক্ষামূলকভাবে কিছু গণপরিবহনে র্যাপিড পাসের মাধ্যমে ভাড়া নেওয়ার ব্যবস্থা চালু হলেও তা বড় পরিসরে কাজে লাগাতে পারেনি তৎকালীন সরকার। 2018 সালে র্যাপিড পাস চালুর আনুষ্ঠানিক ঘোষণা এলেও করোনা মহামারী সহ নানা সীমাবদ্ধতায় তা ভেস্তে যায়। এরপর 2022 সালে নেওয়া প্রকল্প আলোর মুখ দেখে চলতি বছরের জুলাইয়ে। প্রচারণার অভাবে বর্তমানে গণপরিবহনে র্যাপিড পাস ব্যবহারকারী সংখ্যা হাতে গোনা। যখন আপনি টপ আপ করবেন, টাকা ভরাবেন, এটা সব জায়গায় অ্যাক্সেস নেই, সব এনাদের বুথে অনেক সময় পাওয়া যায় না। একটা কার্ডে যদি আমরা সব নাগরিক সুবিধা পাইতাম তাহলে সবাই তো নিজে যাবে, কেন যাবে না? র্যাপিড পাসটা ইউনিভার্সাল হবে, এক কার্ডে সবকিছু করতে পারলে তো সবচেয়ে বেস্ট ভালো হয়। সব সুবিধা একটাতেই হলে এটা সুবিধা হবে। ডিটিসিএ বলছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে রিচার্জ করা যাবে র্যাপিড পাস, যুক্ত করা হবে ডেবিট ও ক্রেডিট কার্ড, থাকবে টোল পরিশোধের সুবিধা। রিসেন্টলি আমরা সনির সাথে একটা মিটিং করেছি, তো সনি ওয়ান্টস টু ইনসার্ট দ্য চিপস যেটা র্যাপিড পাস ইউজ হয় সেটা ক্রেডিট কার্ডগুলোতে ইনসার্ট করে দিবে। এখন যেটা টপ আপে করতে চাচ্ছি এটা সব জায়গায় ব্যবহার করা যাবে। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকের তথ্য নিরাপদ রেখে র্যাপিড পাস সফলভাবে চালু করা গেলে ব্যবহারকারী ও সরকার দুপক্ষই লাভবান হবেন। পরিবহন শুধু না, অন্যান্য নগর সুবিধার জন্য যেখানে যেখানেই পে করতে হয়, তার যদি ন্যাশনাল আইডির কার্ডের মতন একটা কার্ড থাকে তাহলেই কিন্তু সরকারের টাকা পেতেও কোনো অসুবিধা হবে না, জনগণও কিন্তু সুবিধাটা সিমলেসলি পেয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে সিকিউরিটি ব্রিচ না হয়, হ্যাকিং হতে পারে, সিস্টেমটা ব্লকেজ হতে পারে, সেগুলো খেয়াল রাখতে হবে। গণপরিবহনে একীভূত টিকিটিং সিস্টেম বাস্তবায়নে 2022 সালে নেওয়া ক্লিয়ারিং হাউস প্রকল্পের ফেজ 2 এর মেয়াদ শেষ হয়েছে এবছরের জুলাইয়ে। নিজ তত্ত্বাবধানে বাকি কাজ শেষ করতে ডিটিসি এর দেয়া 2 বছর সময় বাড়ানোর প্রস্তাবে 6 মাস অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ডেলিভারিতে গতি আনার পাশাপাশি প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে বহির্নোঙরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থানের সময় শূন্যের কোটায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্য নিয়ে আসা বাল্ক ও কন্টেইনারবাহী জাহাজগুলো কোনো রকম অপেক্ষা না করে জেটিতে বার্থিং সুবিধা পাওয়ায় লাখ লাখ ডলার সাশ্রয় হচ্ছে শিপিং কোম্পানিগুলোর। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত আগস্ট মাসও তীব্র জাহাজ জটের কবলে পড়ে দিশেহারা হয়ে উঠেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্য নিয়ে আসা মাদার ভেসেলগুলোকে 5 থেকে 7 দিন পর্যন্ত বহির্নোঙরে অলস সময় কাটাতে হয়েছে প্রধান জেটিতে বার্থিং পাওয়ার অপেক্ষায়। এমনকি জট নিরসনে ব্যর্থ হয়ে অন্তত 15টি জাহাজকে বহর থেকে বাদ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। পরিবহন ধর্মঘট ছিল, এনবিআর কলম বিদ্যুৎ ছিল, ঈদ ছিল, সব কিছু মিলে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যার জন্য আমরা বলেছিলাম যে একটা ব্রিদিং টাইম দিতে হবে, হঠাৎ করে ডিসিশন নিতে হবে না, কিন্তু সেটা
ওভারকাম হয়ে গেছে। সেই ওভারকাম হওয়ার পিছনে ড্রাই ডক যারা অপারেট করতেছেন নৌবাহিনী, ওদেরও আন্তরিক সদস্য ছিল। সব মিলিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হয়েছে। তবে বন্দর কেন্দ্রিক রাজনৈতিক স্থিরতা ফিরতে শুরু করলে সেপ্টেম্বর থেকে জাহাজ জটের পরিস্থিতিও ক্রমশ বদলাতে শুরু করে। গত 2.5 মাসে পণ্য নিয়ে আসা কোনো জাহাজকেই বহির্নোঙরে অপেক্ষা করতে হয়নি। দিনের প্রতি জোয়ারেই বহির্নোঙর থেকে সরাসরি জাহাজ চলে আসছে প্রধান জেটিতে। অক্টোবরে আমরা 18 দিনে নিয়ে এসেছি, আউটার অ্যাঙ্করেজে কোনো কন্টেনার জাহাজকে ওয়েটিংয়ে থাকতে হয়নি, এবং নভেম্বরে আমরা প্রায় 19 দিন নিয়ে এসেছি। আমরা এটা সম্ভব করতে পেরেছি সামগ্রিকভাবে বেশ কিছু ট্যাকটিক্স ইউজ করার জন্য, বেশ কিছু টেকনিক ইউজ করার জন্য। অথচ বহির্নোঙরে বার্থিং অবস্থানের জন্য প্রতিদিন 15 থেকে 20,000 মার্কিন ডলার ড্যামারেজ গুনতে হতো প্রতিটি জাহাজকে। বর্তমানে জট না থাকায় সে খরচ মুক্ত জাহাজ ব্যবসায়ীরা। একটা জাহাজ আগে যেভাবে 5 থেকে 6 দিন পর্যন্ত ওয়েটিং থাকতে হতো, তাহলে এটা বিশাল অঙ্কের টাকা যেত, প্রত্যেক শিপিং এজেন্টরা এই ক্ষতিটা গুনতে হতো। এখন সেটা হচ্ছে না, এখন জাহাজ আসার সাথে সাথে সেই জাহাজটা বার্দিং পাচ্ছে। অবশ্য জুলাই থেকে অক্টোবর গত 4 মাসে গতি ফিরেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যও। এই সময়ে চট্টগ্রাম বন্দরে যেমন 12 লাখ কন্টেনার এবং 4,52 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজ এসেছে 1,422টি, যা গত বছরের এই সময়ের তুলনায় 11% বেশি। এখন জাহাজের টার্নারাউন্ড টাইম কমে গেছে, যার জন্য জাহাজের সংখ্যা কমে গেছে এবং জাহাজের যেটা আর্থিক আছে এটা অনেক সাশ্রয় হচ্ছে, যার কারণ জাহাজের আপনার দ্রুত গতিতে জাহাজের অপারেশনটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে গড়ে 15টি জাহাজ প্রধান জেটিতে বার্থিং সুবিধা পাচ্ছে। সেই সঙ্গে উঠানামা হচ্ছে আমদানি রপ্তানির 8,000-এর বেশি কন্টেনার, আর 4,000 কন্টেনার ডেলিভারি হয় বন্দর থেকেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে রংপুর অঞ্চল। গত 16 বছরে এই অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে অন্তত 185 বার। মাটির নিচে সেডিমেন্ট কম হওয়ার পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন এই ঝুঁকির মাত্রা আরও বাড়িয়েছে। গবেষকরা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের পাশাপাশি অবশ্যই ভূমিকম্প সহনশীল অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 100 বছরের বেশি পুরনো শহীদ মুসলিম উদ্দিন ছাত্রাবাসটি গেল কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করেছে সিটি কর্পোরেশন, তবে অপসারণে উদ্যোগ নেওয়া হয়নি। ভবনগুলো ঘিরে 2টি টিনশেড বিল্ডিংয়ে 40 জন শিক্ষার্থী থাকছেন। জানান, ছোট বড় ভূমিকম্প ছাড়াও যে কোনো সময় এসব ভবন ধসে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়। তীব্র মাত্রায় যদি ভূমিকম্প আমাদের ঝরে পড়ে বা ধসে যায়, তাহলে আমাদের পাশের যে বিল্ডিংটি রয়েছে সেখানে তো সেম পরিমাণেই ক্ষয়ক্ষতির একটা ঝুঁকি থাকতেছে। এই 2টা ভবন যদি ধসে এই আমাদের থাকার ঘরগুলোতে পড়ে, তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঝুঁকিপূর্ণ যেগুলো ভবন যেগুলো আমাদের এখানে আছে, এগুলো যদি ভেঙে মেরামত করা হয় বা ঠিক করা হয়, তাহলে মোটামুটি আমরা নিজেদের একটু সেফ মনে করবো। এখানে রেড জোনের তালিকায় রংপুর থাকলেও সুরক্ষায় দীর্ঘ সময়ে নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। এখনও অর্ধশতাধিক পরিত্যক্ত ভবন সাময়িক সংস্কার করে চলছে সরকারি কার্যক্রম। অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন ও বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণে বাড়ছে ক্ষয়ক্ষতির ঝুঁকি। তবে সিটি কর্তৃপক্ষের দাবি, মাস্টার প্ল্যান না থাকায় পরিকল্পিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। গেজেট না হওয়ার কারণে আমরা সেই গাইডলাইন অনুযায়ী বর্তমানে আমরা উন্নয়ন কাজ করতে পারতেছি না, যার কারণে রংপুর অপরিকল্পিতভাবে উন্নয়ন হচ্ছে এবং ট্র্যাডিশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, যার কারণে পরিকল্পিত উন্নয়ন রংপুরে সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে উদ্যোগ না নিলে ক্ষতির সংখ্যা বাড়তেই থাকবে। আমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, আমরা যদি বিল্ডিংগুলো কোড মেনে তৈরি করতে পারি বা ব্রিজগুলো কোড মেনে তৈরি করতে পারি, তাহলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচা সম্ভব। আবহাওয়া অফিসের তথ্য মতে 2009 সালের আগস্ট থেকে 2025 সালের 21 নভেম্বর পর্যন্ত এই অঞ্চলে 185 বার ভূকম্প অনুভূত হয়েছে। উৎপত্তি স্থল রংপুর অঞ্চলে না হওয়ায় বড় ক্ষয়ক্ষতি হয়নি, তবে সাম্প্রতিক সময়ে দেশেই ভূকম্পের উৎপত্তি স্থল হওয়ায় আতঙ্ক বাড়ছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মুসলিম ব্রাদারহুড সংগঠনকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশর, লেবানন ও জর্ডানে সক্রিয় মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে এই পদক্ষেপ নেন তিনি। স্থানীয় সময় সোমবার দেয়া এই ঘোষণায় ট্রাম্প সংগঠনটির বিরুদ্ধে হামাসকে সামরিক সহায়তা দেওয়ার দাবি করেন। এমনকি মিশর শাখার নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিরুদ্ধে সহিংস
নৃশংস হামলার ডাক দেওয়ার অভিযোগ তোলেন। প্রাতিষ্ঠানিক তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার ৪৫ দিন পর এই নির্দেশ কার্যকর হবে। প্রায় ১২,০০০ বছর পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত শুরু হয়েছে ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরিতে। স্থানীয় সময় রোববার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। সেখান থেকে ছাইয়ের বিশাল মেঘ লোহিত সাগর পেরিয়ে পৌঁছে গেছে ইয়েমেন ও ওমানের আকাশসীমা হয়ে উত্তর আরব সাগরে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঘন ছাই এখন দিল্লি, হরিয়ানা এবং সংলগ্ন উত্তরপ্রদেশের ওপর দিয়ে সরে যাচ্ছে। এর প্রভাবে দিল্লি সহ আশপাশের রাজ্যের আকাশপথে সতর্কতা জারি হয়েছে। খেলার খবর, টাইগারদের সবশেষ উইন্ডিজ সফর মনে ধরেছে ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডসের। তবে ক্রিকেটের বিশ্বায়নে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম করার বিকল্প নেই বলে মনে করেন সাবেক এই ক্যারিবীয় ক্রিকেটার। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ভিভ। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্যার ভিভ রিচার্ডস, পুরো নাম আইজাক ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস, কিংবদন্তি ক্রিকেটার। ক্রিকেট দুনিয়ায় ব্যাটসম্যান হিসেবে যাঁর পরিচিতি মাস্টার ব্লাস্টার হিসেবে। আধুনিক ব্যাটিংয়ের জনখ্যাত ভিভকে বিবেচনা করা হয় সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান হিসেবেও। সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন SCCA এর ৮১তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ভিভ রিচার্ডস। প্রধান বক্তার বক্তৃতায় তিনি নিজের জীবনের নানা স্মৃতি রোমন্থনের পাশাপাশি ক্রিকেটের বিভিন্ন বিষয়ে কথা বলেন। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করে খেলার মান উন্নয়নে কঠোর পরিশ্রমের পরামর্শ দেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কি চলছে সেটা আমি ভালো বলতে পারতাম, তবে বাংলাদেশের বরাবরই ভালো কিছু ক্রিকেটার ছিল এবং আছে। কঠোর পরিশ্রম আর প্রয়োজনীয় কাজগুলো করলে তারাও শীর্ষে উঠতে পারবে। এগিয়ে যেতে থাকো। আমার মনে আছে শেষবার তারা উইন্ডিজ সফরে এসে আমাদের কঠিন সময় উপহার দিয়েছিল। তবে ক্রিকেট এখন ইউনিভার্সাল, সবাই ভালো করতে চায়। আমি শুভকামনা জানাচ্ছি বাংলাদেশ দলকে। কথা বলেন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসার নিয়েও। ইউএসএ ক্রিকেট বর্তমানে যেখানে আছে সেটা দেখতে পারাটা ইন্টারেস্টিং। অনেকগুলো স্টেটে খেলা হচ্ছে। বিশ্বের নানান প্রান্ত থেকে এখানে ক্রিকেটার আসছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবাই ভালোও করছে। আমার মতে এরাই ক্রিকেটকে জীবিত করছে। আশা করব এমনটাই চলতে থাকবে। অনুষ্ঠানে ৯০ বছরের পুরনো এই সংগঠন বিভিন্ন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ক্রিকেট দল, খেলোয়াড় ও সংগঠকদের বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান করে। ভিভ রিচার্ডসের হাত থেকে অ্যাওয়ার্ড পেয়ে খুশি লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি দল LA বেঙ্গলস ক্রিকেট টিম। আজকে চ্যাম্পিয়নশিপ ট্রফি কিংবদন্তি ভিভ রিচার্ড, স্যার ভিভিয়ান রিচার্ডের কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করেছি, which is 4টা ট্রফি। একটা হলো চ্যাম্পিয়নশিপ, ডিভিশন চ্যাম্পিয়নশিপ, একটা প্লে অফ চ্যাম্পিয়নশিপ, একটা MVP এবং কাপল অফ সেঞ্চুরি ট্রফি। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডক্টর BK অতুল রয়, কংগ্রেস সদস্য, স্থানীয় শহরের মেয়র সহ বিভিন্ন দেশের ক্রিকেটার ও সংগঠকরা বক্তৃতা করেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিতে জড়িয়ে পড়া নয়, নির্বাচনের অনিয়ম তুলে ধরায় পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসির, সুষ্ঠু ভোট উপহার দেওয়ার প্রত্যয়। বন্দর টার্মিনাল নিয়ে দুটো চুক্তি জনস্বার্থ বিরোধী। গোপনে শর্ত প্রকাশের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। গণভোটে না জয়ী হলে বিপর্যয়ে পড়বে জুলাই অভ্যুত্থান। এবং কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 8 ডিসেম্বর। প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। আলিশা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।